বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে ঐকমত্য কমিশন যে প্রতিবেদনটা সংকলিত করে আমাদের সবাইকে দিয়েছিলেন, তার উপরে দলের মতামত নিয়ে আজকে এটা উপস্থাপন করার কথা ছিল। আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে আমরা এটা দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে তাদের প্রস্তাবটার উপরে আমাদের রিফাইন্ড মতামত, রিভাইসড মতামত আমরা ইনফ্যাক্ট গতকালকে রাত্রে একেবারে অনেক লেট নাইটে আমরা সেটা তাদেরকে প্রদান করেছিলাম। যাই হোক, আজকে আমাদের আলোচনার সময় প্রত্যেকের কাছে আমাদের সেই মতামতটা একটা প্রিন্ট করে প্রত্যেকের কাছে বিতরণ করা হয়েছে। মূলত সেইটার উপরে এবং ঐকমত্য কমিশনের আগের প্রতিবেদনের উপরে এবং যে সমস্ত রাজনৈতিক দল ইতিপূর্বে মতামত দিয়েছে তাদের সমস্ত বিষয়গুলো একসাথে নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে আমাদের প্রস্তাবের উপরও কিছু সংশোধনী এনে একটা জায়গায় উপনীত হওয়া গেছে, কিন্তু চূড়ান্ত ঐকমত্যে এখনও উপনীত হওয়া যায়নি। আশা করি সেটা যাবে। সে বিষয়টা দাঁড়ালো যে ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছিলেন বিভিন্ন সংবিধানের বিভিন্ন আর্টিকেল সংশোধনের বিষয়ে, সেখানে আরও একটি আর্টিকেল সংশোধনের বিষয়টা আমি উল্লেখ করেছি। এগুলো আইনি বিষয়, এখানে ঐকমত্যের কোনো বিষয় নেই। এগুলো যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে এগুলো অটোমেটিক এটা সংশোধন করতে হবে। আর্টিকেল 123 সাবসেকশন 3 অনুসারে যে নির্বাচনের সময়সীমা বা একই সাথে দেখা যায় যে 600 এমপি থেকে যায়, সেরকম একটা বিধান আছে যে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে 90 দিনের আগে যদি নির্বাচন হলে তারপরে তারা ইলেক্টেড হলে সেই মেয়াদ শেষ হওয়ার আগে তারা শপথ নিলে এবং আগের পার্লামেন্টের 300 জন রয়ে যায়, এই বিতর্ক আপনারা জানেন। সুতরাং এই বিধান সম্পর্কিত যা আছে সেটা সংশোধিত হতে হবে, ইটস এ মাস্ট। আর আর্টিকেল 72 সাবসেকশন 1 অনুসারে যে সংসদের অধিবেশন ডাকার বিষয়ে একটা বিধান আছে যে সংসদের প্রত্যেক অধিবেশনের মধ্যবর্তী সময় 60 দিনে একটা লিমিট আছে। তো যেহেতু 123 ধারার সাবসেকশন 3-তে যে বিধানটা সংযুক্ত করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেইটার আলোকে এখানেও অধিবেশন ডাকার ক্ষেত্রে শেষ অধিবেশন 90 দিনের আগে কোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের আগে কোনো অধিবেশন ডাকার বিধান রাখা হয়নি। তো সেইটাও সংশোধন করতে হবে। এটা হচ্ছে সংশোধনী বিষয়, এখানে ঐকমত্যের কোনো বিষয় নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ইন প্লেস হয় এগুলো অটোমেটিক্যালি সংশোধন করতে হবে। আর যে বিষয়গুলো এখানে 58 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে সে বিষয়ে সবাই একমত। মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে তার 15 দিনের পরবর্তী 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখানে কোনো দ্বিমত নেই। এখানে মেয়াদ অবসানের পূর্বে 30 দিন আগে যে ইনিশিয়েটিভটা নিতে হবে যে বাছাই কমিটির, সেই বাছাই কমিটির প্রস্তাবের মধ্যে আমরা আমাদের প্রস্তাবনা ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, সেই 4 জন বাছাই কমিটি হবেন। তবে আজকে আলোচনার প্রেক্ষিতে আর একজনের নাম উল্লেখ করার কথা বলা আছে। আরেকজন সেখানে হচ্ছেন সংসদের তৃতীয় দল, মানে সেকেন্ড অপোজিশন আর কি। ফার্স্ট অপোজিশন তো বিরোধী দল, তারপরে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবে। সেই 5 জনই মূলত বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি নাম আহ্বান করবে সমস্ত রাজনৈতিক দল যারা সংসদে প্রতিনিধিত্ব করেন তাদের কাছ থেকে, এবং সংসদে যারা প্রধান বিরোধী দল এবং সরকারি দল তারা তো নাম দিবেনই, আর যারা স্বতন্ত্র সদস্য তারাও নাম দেবে। এইভাবে আরেকটা জায়গায় বলা আছে যে এই বাছাই কমিটি হয়তো অনুসন্ধান করে আরও নাম নিতে পারে। এটা ক্লিয়ার না, নিলেও নিতে পারে, কোনো আপত্তি নেই। তো সেই নামগুলো নিয়ে বাছাই কমিটি বসে যদি ঐকমত্য হতে পারে ভালো, সর্বসম্মতি করবে। যদি না হয় তার পরবর্তী প্রসেস হিসাবে হচ্ছে বিরোধী দল থেকে 5 জন, সরকারি দল থেকে 5 জন নাম প্রস্তাব করা হবে।
এবং ওই থার্ড অপোজিশন যারা, মানে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন যারা, তারা 2টা নাম দিবে। তো এই হিসাবে 12 জন হয়। এখন তাদের মধ্য থেকে একটা যদি নাম সিলেকশন করে এই বাছাই কমিটি যদি ঐক্যমতে আসতে পারে, বেটার। এরপরেও যদি না হয়, একটা প্রস্তাব ঐক্যমত্য কমিশন থেকে আসছিল যে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে হয় কিনা, এই বিষয়টা ঐক্যমত্য হয়নি। তা আমরা আমাদের প্রস্তাবের মধ্যে ওই বাছাই কমিটির কার্যক্রমের মধ্যে ঐক্যমত্য আসলে ভালো। সেটা যদি না আসতে পারে, তখন আমরা বলেছি সর্বশেষ পদ্ধতি হিসাবে ত্রয়োদশ সংশোধনের যে বিধান আছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সংক্রান্ত, সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের বিধানটা আছে, সেটা বিলুপ্ত করা হবে, সেটা রাখার দরকার নেই। এখন এই পর্যায়ে আছে। তবে ইন বিটুইন বাছাই কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনের যে গঠন প্রণালীর বিধান, এর মাঝখানে অন্য কোনো প্রভিশন রাখা যায় কিনা, সেটা ওনারা চিন্তা ভাবনা করে দেখছেন। আর কিছু সময় নেই। এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী সম্পর্কিত মোটামুটি যেটুকু একমতে আসা গেছে সেটা। তো মধ্যাহ্ন বিরতির পরে আরেকটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হচ্ছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি করে কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং একটি স্ট্যাটিউটরি মানে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিধান সংবিধানে রাখা যায় কিনা। এই বিষয়ে আমি আজকে কোনো বক্তব্য দেই না, আগামীকালকে হয়তো দেব। তো সেই আলোচনা যেহেতু আমি পার্টিসিপেট আজকে করি নাই, এই বিষয়ে আমি আমার পক্ষ থেকে কিছু বলতে চাই না আজকে। ধন্যবাদ। আমাদের সাথে এই বিষয়টা কয়েকদিন আগে একটা জায়গায় আসা গেছে। এখন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কোনো প্রেসে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না। তবে সেই বিষয়টা এরকম ছিল যে প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা একসাথে থাকবেন, এই বিষয়ে মোটামুটি প্রায় সবাই একমত মোটামুটি। আর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। তো এই বিষয়ে আমরা বলেছি যে 70 অনুচ্ছেদে আমরা যেভাবে রাজি হয়েছিলাম, এই বিষয়টা একইভাবে ডিসেন্ডিং ভয়েস দিয়ে আমরা ঐক্যমতে আসতে পারি যে ম্যান্ডেট যারা পাবেন তারা সেটা নির্ধারণ করবেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন কিনা। আমাদের দলীয় অবস্থান হচ্ছে, আমরা মনে করি ডেমোক্রেটিক রাইট হিসাবে, প্র্যাকটিস হিসাবে পৃথিবীর আরও বিভিন্ন দেশে ইনস্ট্যান্স টেনে, ইনক্লুডিং ইউনাইটেড কিংডম সহ যেখানে যেখানে গণতন্ত্র ভালো প্র্যাকটিসড হয়, ওখানকার ইনস্ট্যান্স, ওখানকার এখনকার বিদ্যমান অবস্থা বা আগের উদাহরণ সব কিছু টেনে আমরা বলেছি বিভিন্ন দেশে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধান হতে বাধা নাই। এবং সেটা দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে অনেকটা অযোগ্যতা ঘোষণা করার মতো হয়, সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। সেই ক্ষেত্রে দলীয় প্রধান যদি শুধু দলীয় প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেটা তার একটা রাইট খর্ব করার মতো। আর এটা রাজনৈতিকভাবে পার্লামেন্টারি পার্টিতে যারা মেজরিটি পান, মেজরিটি পার্টি নির্ধারণ করেন যিনি প্রধানমন্ত্রী, কে প্রধানমন্ত্রী হবেন। এখন যে সমস্ত সংসদ সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কয়েকজন থাকতে পারে, বেশি থাকতে পারে, সেই পার্লামেন্টারি পার্টি সেটা ডিসাইড করে। এবং ওখানে নেসেসারিলি পার্টি প্রধানকেই যে প্রধানমন্ত্রী করা হবে এরকম কোনো কথা নাই। আর ডেমোক্রেটিক প্র্যাকটিসে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট যারা মেজরিটি পাবে। তো এক্ষেত্রে অপশনটা ওপেন থাকা ভালো, যে শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করা থেকে বিরত রাখা এটা ঠিক হবে না। সেটা আমাদের মতামত, আমরা আগেও বলেছি। সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের বাছাই কমিটিকে আপনারা 4 সদস্য প্রস্তাব করছিলেন কি 5 মিনিটে? এখন সেটা যেহেতু কনক্লুশনে আসে নাই, তবে আমি মনে করি যেহেতু এখানে র্যাঙ্ক চয়েস বা ভোটের বিষয় নাই, সেখানে 5 সদস্য হলেও সর্বসম্মতিক্রমে যদি ডিসাইড হয় তো অসুবিধা নেই। ঠিক আছে, আরেকটা প্রশ্ন শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা সবসময় পার্লামেন্টারি ডেমোক্রেসি এন্ডোর্স করেন, তো পার্লামেন্টারি ডেমোক্রেসি তো মেজরিটির থিওরি। তো আপনারা তো জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের মধ্যে চলে যাচ্ছেন সর্বসম্মতিক্রমে 5 জন, একজন ভেটো দিলে তো পাওয়া যাবে না।
আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি তাতে তো এই পাঁচজন একজনের বিষয়ে একমত হবে এরকম তো কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা সুতরাং আবার আছে। আপনি বিচার বিভাগের কাছে যাচ্ছেন, কারণ তাহলে মেজরিটি কেন? সম্ভাবনা আছেও, ইনস্ট্যান্স আছে যে আগেও সবাই majority কেন না? না প্লিজ সর্বসম্মতিক্রমে আগে সবাই আলোচনা করে তিন দলীয় জোটের যে রূপরেখা হয়েছিল ওই সময় জাস্টিস শাহাবুদ্দিন আহমদের বিষয়ে সবাই একমত হয়েছিলেন এবং পরবর্তীকালে দেখা গেছে যে একটা পরবর্তীকালে দেখা গেছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যখন গঠিত হয়ে গেল 96-এ, সেই গঠিত হওয়াটা সেটাও ঐক্যমতের ভিত্তিতে পার্লামেন্টে হলো। তো যেহেতু ইনস্টিটিউশনকে ফিক্স করে দেওয়া হলো, তার ভিত্তিতে 96-এ একবার হয়েছে, 2001-এ একবার হয়েছে, 2008-এ একবার হয়েছে, এগুলো তো কোনো সমস্যা হয় নাই, উইথ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড কনফিউশন। এখন প্লিজ লেট মি ফিনিশ। এখন তারপরে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কোয়েশ্চেনগুলো এসছে যে জুডিশিয়ারিকে বাইরে রেখে আমরা অন্য কোনো অল্টারনেটিভ ভাবতে পারি কিনা, সেই অল্টারনেটিভগুলো পলিটিক্যালি সেটেলমেন্ট হওয়া দরকার এবং পার্লামেন্টের মধ্যে যারা আছে তাদের মধ্য দিয়ে হওয়া দরকার, পজিশন এবং অপোজিশনের মধ্য দিয়ে মানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে হওয়া দরকার। সেই পদ্ধতিগুলো আমরা যদি আগে এক এক করে মানে খতিয়ে দেখি এবং সেটা একটা দুইটা তিনটা অপশনের পরে যদি একমত হতে পারে ভালো, আর একমত হতে পারবে না এটা কেন মাথায় রাখি আমরা, হয়তো পারবে না, সেই জন্যেই আমরা ত্রয়োদশ সংশোধনের বিধানটা আবার লাস্ট অপশন হিসেবে রাখতে প্রশ্ন চাচ্ছি। করেছিল যে সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে সর্বসম্মতি করে, সংখ্যাগরিষ্ঠতাই তো সর্বসম্মতি হওয়াই ভালো, কারণ এখানে যদি আমরা ভোটাভুটির সিস্টেম করি সেটা বিভক্তি থেকে যাবে। আবার এই বিষয়গুলো যে সর্বসম্মতি না হয়, সব সময় একটা বিভক্তি থাকবে, বিতর্ক থাকবে, এই জন্য আমরা মনে করি সর্বসম্মতি হওয়া ভালো। অনেকে এই অন্যান্য দলগুলো বলতেছে জামাতের সাথে এই একই সাথে বিএনপি মানে না, এখানে জামাত বিএনপির বিষয় নয়, যেটা গ্রহণযোগ্য মনে হবে সেই প্রস্তাব জারি হোক, সেটা গ্রহণ করা উচিত, এই দৃষ্টিতে দেখতে হবে। র্যাঙ্কিং চয়েসটা আপনারা কেন আনবেন না? র্যাঙ্কিং কেন আনবো না সেই বিতর্ক তো ওখানে হয়েছে। আবার